চট্টগ্রাম থেকে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সাজ্জিস আলমের গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে জানিয়েছেন দুই উপদেষ্টা। একজন হাসনাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে। যেই গাড়িটা ছিল, যেই ট্রাকটা ছিল, সেই ট্রাকের মালিক হচ্ছে একজন। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন ছেলে ভরে দেওয়া হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, তো মেরে ফেলবে, এটা সম্ভব না আসলে। সো আল্লাহ চেয়েছেন, এখন পর্যন্ত সুস্থ আছি। সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ করার একটা চাঞ্চল্যকর দিক বেরিয়েছে। দর্শক, চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের উপর যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটার উপর অনেকেই কিন্তু কথা বলতেছে এবং এই আক্রমণটা যারা করেছে তারা কারা, এটার বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে কথা বলা হচ্ছে। অনেকেই বলতেছে যে ওরা এই আক্রমণটা করছে। ওরা মানে কারা আপনারা হয়তো ঠিক বুঝতে পারতেছেন। দর্শক, সমন্বয়কদেরকে টার্গেট করে এইরকম একটা আক্রমণ করা হয়েছে যে সমন্বয়করা যেন আর বেঁচে থাকতে না পারে। কিন্তু দর্শক, বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এই যে এত ঘৃণিততম একটা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে কি করতেছে সেটাই কিন্তু দেখার বিষয়। তো চট্টগ্রামে এই যে সমন্বয়কদের উপর এইরকম একটা ঘৃণিত আক্রমণের নিয়ে সমন্বয়করা কি বললো এবং চট্টগ্রামের যে সমন্বয়ক আছে তিনি কি বললেন সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। সো দর্শক, ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ সমন্বয়কদের উপর এমন একটা আক্রমণ করা হয়েছে যে তাদের জীবন নেওয়ার মতো একটা কিন্তু আক্রমণ, মানে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার মতো চেষ্টা করা হয়েছে। সো দর্শক, এই বিষয়টা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে জানার জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে ভিডিওগুলো আছে সমন্বয়করা কি বললেন সেটাই কিন্তু আপনারা এখন শুনতে পারবেন। কেউ ট্রাক গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরো দুইটা বাইকে ট্রাক চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না। সে বলে যে তাহলে কি আমাকে মারবেন, মেরে ফেলেন, মামলা দিবেন, মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল, যেই ট্রাকটা ছিল, সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর, সে এখন পলাতক আছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়। আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে যেই সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি, কথা বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু একটা মহল, শুধু একটা মহল নয়, কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমনভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন। তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই। আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই। তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাত বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে। এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে। মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ট্রাক চাপা দিয়ে, ট্রেন চাপা দিয়ে, বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয়, ঠিক একইভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয়। তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায়, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। একজন হাসনাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে। বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসনাত আছে।
একজন সার্জিস হাসনাতকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। অথবা যদি ভেবে থাকেন এই 2-4 জনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে, এই স্বপ্ন ভুলে যাবেন। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে। গতকালকে আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইসকন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো যে আওয়ামী দোসররা ঘোরাফেরা করছে, মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন। হয়তোবা দেখেছেন গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক এখনো শাস্তি প্রদান না করার ফসল। যদি আরো লেন্দি হয়, আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন, সিস্টেমের ভেতরে থাকেন, তাহলে হয়তোবা আরো লাশ দেখতে হবে পরবর্তীতে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন। সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দোসররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের এই স্থবিরতা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এখনো স্বৈরাচারের দোসরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে, প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন, সমূলে নির্মূল করেন প্রয়োজনে। কিন্তু আর যদি কাল ক্ষেপণ করেন তাহলে এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা আওয়ামী দোসররা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে। জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে। আমাদের আলেম ওলামাদেরকে তারা জিঞ্জির পরিয়ে, শিকল পরিয়ে টেনে হিস্টে নিয়ে যেত, আর তাদেরকে ডাব খাওয়ানো হয়, শ্বশুর বাড়ির আদর করা হয়। এই জিনিসগুলা যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না। আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি। আমাদের মরে যাওয়ার কথা ছিল, আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেদিনেই মরে গেছি, এখন বোনাস লাইফ লিড দিচ্ছি। তাই পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই, সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন নাই। আপনাদেরকে বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে। মেরে ফেলবে এটা সম্ভব না আসলে। সো আল্লাহ চেয়েছেন, এখন পর্যন্ত সুস্থ আছি। অনেক কিছু হতে পারতো, কিন্তু না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মেরে ফেলতে চাওয়ার কোনো চেষ্টা কি করা হয়েছে? কারণ এরকম কথাই সবচেয়ে বেশি এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছে যে ষড়যন্ত্র করে বা কেউ আপনাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যেই আপনাদের গাড়ি চাপা দিয়েছে। আমরা আসলে চিটাগং থেকে যখন আমরা যাচ্ছিলাম লোহাগাড়াতে, তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম, আমি আর হাসনাত। আমাদের সাথে চিটাগংয়ের যে স্থানীয় সমন্বয়ক ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, তারা 2টা গাড়িতে ছিল। তো আমরা আসলে যে গাড়িটাতে করে গিয়েছি, আমরা হচ্ছে আসার সময় ইচ্ছা করেই, আমরা প্রথম গাড়িটাতে ছিলাম, যাওয়ার সময় 3টা গাড়ির মধ্যে, কিন্তু আসার সময় ইচ্ছা করে আমরা দ্বিতীয় গাড়িটাতে অন্য একটা গাড়িতে উঠি আর কি। তো এরপরে হচ্ছে মেইন রোড থেকে কিছু দূর আসার পরে এটা হয়, একটা ট্রাক এসে আসলে ধাক্কা দেয় গাড়িটাকে। তো ওই গাড়িতেও আসলে যেটা হয়েছে যে জি, মানে ধাক্কাটা গাড়িটার উপর দিয়েই গিয়েছে এবং যেটা হয়েছে যে
ওখানে মানে যেটা অসুস্থ এটা হচ্ছে বা যেটা আহত হওয়া হয়েছে এটাকে ইগনোর করা যায়, কিন্তু বলা যায় যে যা গিয়েছে গাড়িটার উপরে। কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। গাড়িটার মালিক যিনি পাওয়া গেল আর কি, ড্রাইভারের উদ্ধৃতিতেই, তো ড্রাইভার বললেন যে এই গাড়ির যিনি মালিক উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি, পাশাপাশি জি, এবং পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা যখন জানতে চাইলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, কি কাজে গিয়েছিলেন, ডকুমেন্টস কি, উনি বলল যে কোথাও হচ্ছে উনি মানে মাল আনলোড করতে গিয়েছিলেন, সেরকম কোনো ডকুমেন্টস উনি ওনার জায়গা থেকে দেখাতেও পারলেন না। সর্বশেষ ডকুমেন্ট যেটা মাল মানে আনলোড করা এটা অনেক আগের। তো তারপরে আবার তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তো এই জায়গা থেকে মানে এটা সন্দেহজনকই অবশ্যই। তো সামগ্রিক ভাবে আসলে বর্তমান ওনাকে তো গ্রেফতার করা হয়েছে। জি জি, পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে। আর এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তো আমাদের জাস্ট মনে হয়েছে যে আমাদের গাড়িতে ধাক্কা লাগলেও যেহেতু পাশাপাশি ছিল আসলে গাড়িগুলো, আল্লাহর রহমতে সুস্থ আছে, হয়তো মানুষের দোয়া ছিল, আল্লাহ চেয়েছেন এই জন্য। তো গাড়িতে কারা কারা ছিলেন, অন্যদের অবস্থা কি? আর গাড়িতে আমরা 4 জন ছিলাম, আমি, হাসনাত আব্দুল্লাহ এবং সাকিব আকিল, তারাও আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই। আমরা 4 জন ঢাকা থেকে এসেছিলাম আজকে আমাদের শহীদ আলিফ ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করার জন্য। এরপরে আমরা এখানে যে উগ্রবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে তাদের নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছিল, জনসমুদ্র আসলে সমাবেশ না, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, কথা বলেছি। এরপরে আমাদের মনে হয়েছিল যে পবিত্র ভূমিতে আমাদের অন্যতম বীর সহযোদ্ধা আলিফ ভাই শায়িত হবেন, আমরা সেই ভূমি স্পর্শ করতে চাই। এই জন্য আসলে আমরা লোহাগাড়া গিয়েছিলাম এবং সেখানে আসলে সেখান থেকে ফেরার পথে এই ঘটনাটি হয়। আপনারা কি অনিরাপদ বোধ করছেন? মানে আপনাদেরকে আসলে ওই ধরনের দেখুন, এখন পরিস্থিতি বিবেচনায় এবং সামগ্রিক দেশ এবং দেশের বাইরের যে ষড়যন্ত্র, এই বিবেচনায় অবশ্যই কিছুটা অনিরাপদ বোধ করি আসলে স্বাভাবিকভাবেই, বা করছি। কিন্তু মনোবলের জায়গা থেকে, সাহসের জায়গা থেকে বিন্দুমাত্র আমাদের এখন পর্যন্ত আমাদের বিন্দুমাত্র কমতি নেই, আমাদেরকে টলানোর আসলে বিন্দুমাত্র কোনো সুযোগও নেই। কারণ জীবন দেওয়ার জন্য রাজপথে সেই জুলাই যে নেমেছিলাম, এখনো সেই পণ করে প্রত্যেকদিন রাস্তায় নামা হয়, রাজপথে নামা হয়। তো সেই ভয়টুকু নেই, কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই নিরাপত্তাগুলো যদি কিছুটা নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে দেশের জন্য, দেশের মানুষের জন্য আর একটু বেশি সময় হলেও হয়তো কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। জি, আপনারা সেখানে গেছেন, আপনি সুস্থ আছেন এবং সবাই সুস্থ আছে, এই ঘটনায় কারো তেমন শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি, এটা আপনি নিশ্চিত করছেন? কারণ জনগণ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে গাড়িটার উপর দিয়ে গিয়েছে। এটা সৌভাগ্যক্রমে, মানে একটা গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয় আর গাড়ির ভিতরে যারা থাকে তাদের তেমন কিছু হয় না, এটা অবশ্যই আমরা মনে করি যে সৃষ্টিকর্তার ইচ্ছা, তাছাড়া আসলে এটি সম্ভব নয়। জি, সেখানে গেছেন আপনারা জনাব অ্যাডভোকেট আলিফের ব্যাপারে, আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে আপনাদের বৈষম্যবিরোধী বা ছাত্র নেতাদের বা সংগঠনের অবস্থান কি? আপনারা বলেছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং সেই বিচার কার্য করতে হবে, এই ব্যাপারে আপনার সর্বশেষ আপনাদের অবস্থান জেনে আমি শেষ করব। দেখুন, এখানে আমরা তো একদম মাঠে এসেছি। আমার ভাইদেরকে যেই গলিতে আসলে আমার ভাইকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে, আমরা সেখানে গেছি, আমরা আশেপাশের মানুষের কথা শুনেছি, আমরা অন্য কারো কথা কান দিতে চাইনি। সবার মুখে কথাটি এমনই ছিল যে ওইখানে উগ্রবাদী ইসকনের কিছু সদস্যটাকে টেনে হিচড়ে ওই প্রাঙ্গণ থেকে একটা গলিতে নিয়ে যায় এবং সেখানে তারা এই নৃশংস এই হত্যাযজ্ঞটি ঘটায়। এবং এটা কোনো তথ্য পেয়েছেন?
হ্যাঁ, এখানে তো যারা স্থানীয় যারা রয়েছে তারা স্পষ্ট করে বলছে যে ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা এই কাজটি করেছে। স্পষ্ট, আপনি মাঠ পর্যায়ে যে কারোর সাথে যুক্ত হলে এটি জানতে পারবেন। সেই জায়গা থেকে দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং আমাদের সাথে ধর্ম নিয়ে কারোর সাথে কোনো বিভেদ নেই। আসলে আমরা হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটুকু সব সময় থাকবে, আমরা ভাই হিসেবেই থাকতে চাই। কিন্তু যারা আসলে হিন্দু ধর্মের যারা উগ্রবাদী ইসকনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী এরকম নারকীয় হত্যাযজ্ঞগুলো ঘটায়, তাদেরকে আমরা কোনো ধর্ম দিয়ে জাজ করতে চাই না। তারা আমাদের কাছে উগ্রবাদী এবং তারা যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাদের জন্য এবং তাদের যে অপকর্মের রেকর্ড রয়েছে তাদের জন্য আসলে তারা নিষিদ্ধেরই দাবি রাখে। সেই জায়গা থেকে আমরা সেই দাবিটি জানিয়েছি এবং আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার সাথে যখন আমরা কথা বলেছি, আমাদেরকে শুধু একটি কথাই তিনি বলেছেন যে তিনিও তার জীবনের শেষ দিকে রয়েছেন, সায়ান্নে রয়েছেন। তিনি তার ছেলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিজের চোখে দেখে যেতে চান এবং সেই হত্যাকারীরা শাস্তি পাচ্ছে সেটি তিনি নিজের চোখে দেখে যেতে চান। এবং আপনারা কি এই বিচার আদায়ের ক্ষেত্রে আপনারা কি সচেষ্ট রয়েছেন কিনা? কারণ একটু আগে শফিকুল আলম সাহেব ছিলেন, তিনি বলেছেন যে তাদের তদন্ত চলছে। এই পর্যন্ত আপনারা মানে প্রকাশ্যে যে ঘটনা ঘটেছে এখানে সন্দেহাতীত ভাবে আপনারা শুনেছেন বা সেখানে যারা দেখেছে তারা বলছে যে ইসকনের সমর্থকরা এটার জন্য দায়ী। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা একদম স্পষ্ট করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, জাতীয় নাগরিক কমিটি বলুন, কিংবা পুরো বাংলাদেশের বিবেকবোধ সম্পন্ন মানুষ তিনি যেই ধর্মেরই হোক না কেন, এই একটি বিষয় একমত হবে, এই যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করে না। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে হোক, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকলকে আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যতটুকু বলা দরকার, যা করা দরকার, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করতে প্রস্তুত। এবং আমরা শুধু এইটুকু কমিটমেন্ট দিতে চাই, আমাদের এই ভাইয়ের, আমাদের শহীদ আলিফ ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না এবং এই বাংলাদেশে আমরা আর কোনো এমন নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা আপনারা হয়তো ভিডিওর থেকে জানতে পারলেন যে সমন্বয়করা যেই গাড়িতে আসতে চাইছিল কিন্তু সেই গাড়িটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য হয়তো সমন্বয়করা এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু দর্শক, আপনারা একটা বিষয় যদি লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে যদি সমন্বয়করা সেই গাড়িটাতে আসতো বা এইরকম একটা কাহিনী তাদের সাথে হইতো, তাহলে বাংলাদেশের মধ্যে মানুষের নিরাপত্তাটা কোথায়? তারা সমন্বয়ক, তাদেরকে যদি বাংলাদেশের সরকার নিরাপত্তা দিতে না পারে, আর আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর দর্শক, এই বিষয়টি বর্তমান সময়ে সকলেই বলতেছে যে এই সমস্ত কিছুর পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের একটা হাত আছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই তাদের আইন শৃঙ্খলাকে শক্তি করতে পারতেছে না। আইন শৃঙ্খলার যে একটা নিজেদের জায়গা থেকে একটা শক্তিশালী ভূমিকা পালন করবে সেটা করতে পারতেছে না। তারা কি করতেছে এটা নিয়েই কিন্তু বর্তমান সময়ে সমালোচনা হচ্ছে। আর ডক্টর ইউনূস এই বিষয়টা নিয়ে কি করতেছে বা ডক্টর ইউনূস কেন এখন পর্যন্ত পিছিয়ে আছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু দর্শক, আমরা সকলেই আশা করি ডক্টর ইউনূসকে আমরা ভালো একটা দেশ গড়ার দায়িত্ব দিয়েছি, তিনি এই দায়িত্বটা পালন করবেন। তো দর্শক, সমন্বয়কদের সাথে এইরকম একটি ঘটে যাওয়া কাহিনী নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।